শহরের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়ানো কাচের সেই বিশাল টাওয়ারটা যেন ইস্তাম্বুলের আকাশ ছুঁয়ে আছে। ৩৪ তলার কাচ ঘেরা এক্সিকিউটিভ অফিস নিবদ্ধ, ঠান্ডা অথচ প্রতিটি কোনো এক অদ্ভুত তেজ। কালো মার্বেল ফ্লোরে হালকা আলো পড়ে চকচক করছে, চারপাশে নরম সুগন্ধি ঘুরে বেড়াচ্ছে, একদম সিগনেচার অ্যারোমা, যা কায়ানের অফিস ছাড়া অন্য কোথাও নেই। মাঝখানে বিশাল এক কালো ওক কাঠের টেবিল, তার উপর খোলা ল্যাপটপ, ডেস্কটপ স্ক্রিনে চলমান লাইভ ডেটা, একপাশে অর্ধেক খাওয়া কফির কাপ, অন্য পাশে কয়েকটা প্রিমিয়াম কলম রাখা। অফিস চেয়ার টেবিলের ঠিক পাশে আরও একটা গ্লাস টপ টেবিল, যেখানে ফাইল, কোম্পানি চুক্তিপত্র আর একটা সিলভার অ্যাশট্রে রাখা। রুমের একপাশে নরম লেদারের কালো সোফা সেট, তার পেছনে বইয়ের র্যাক, যেখানে সাজানো টেকনোলজি, বিজনেস আর সাইকোলজির বই। দেয়ালে বড় বড় স্ক্রিনে ভেসে উঠছে কোম্পানির স্টক রিপোর্ট আর সিকিউরিটি ক্যামেরার ফিড। সবচেয়ে নজর কাড়া রুমের একদম শেষে ছাদের উচ্চতা ছুঁয়ে থাকা থাই গ্লাসের জানালা। সে জানলার পাশে দাঁড়িয়ে আছে কায়ান দেমির আরসলান, আরসলান গ্রুপ অফ টেকনোলজির বোর্ড অফ ডাইরেক্টর। সাদা শার্টের কলার হালকা খোলা, হাতার বোতাম গোটানো, আঙুলে ধরা এক আধ ভেজা সিগারেট। ধোঁয়াটা ধীরে ধীরে ঘুরে উপরে উঠছে। চোখ দুটো কাচের উপর তাকিয়ে আছে, কিন্তু দৃষ্টি যেন কোথাও অনেক দূরে, এমন এক জায়গায় যেখানে ব্যবসা শেষ হয়, তার নীরবতা শুরু হয়। নিচে তাকালে দেখা যায় পুরো ইস্তাম্বুলের বুক জুড়ে তার নিজের সাম্রাজ্য, আর উপরে দাঁড়িয়ে আছে এক মানুষ যার নীরবতাতেই ক্ষমতা, যার হাসিতেই আগুন। হঠাৎ অফিসের ডোর নক করার আওয়াজ আসলো। চুরুটের ধোঁয়া ছাড়তে ছাড়তে কায়ান গম্ভীর গলায় বলে উঠল। দরজা ধাক্কা দিয়ে খুলতেই প্রবেশ করলো নিকোলাই, সঙ্গে আইদিন। কায়ান একটু অবাক চোখে তাকিয়ে থাকলো। আইদিনকে এই সময় অফিসে দেখে ভ্রুকুচকে চুরুটটি অ্যাস্ট্রেতে নিভিয়ে রাখতে রাখতে বলল, কি ব্যাপার? ইস্তানবুলের বাবুর্চি এই সময় আমার অফিসে কি করছে? কায়ানের কথা শুনে আইদিন কায়ানের টেবিলের সামনে রাখা চেয়ারে বসতে বসতে একটু চোখ মুখ কুচকে বলে উঠল, ডোন্ট ইনসাল্ট মি, বাবুর্চি বলে আমাকে দুঃখ দিবেন না। আমি হলাম সেফ। শেফের আরেক নাম বাবুর্চি। এর মধ্যেই এমির দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে উঠল। সব দিকে এখানে, তাহলে আমি বাদ কেন? নিকোলাই ঠোঁটের কোণে হাসি টেনে বলল। আসতে নাচতেই তোর সেক্রেটারি খবর দিয়ে দিল। এমির এবার রুমে ঢুকতে ঢুকতে হাসতে হাসতে বলে উঠল। তুমি আর বাবুর্চি আসবে আর আমি খবর পাবো না? এই বলেই এমির গায়ে এলিয়ে দিল সোফায়। এমিরের এরকম গায়ে এলানো দেখে কায়ান সেদিকে ভ্রুকুচকে বলে উঠল। ইউকের ক্লায়েন্টের সঙ্গে মিটিং ডান? অল সেট ব্রো। এরপর নিকোলাই কায়ানের দিকে তাকিয়ে বলল, কাল মাস্ক পার্টিতে আরও করা সিকিউরিটি অ্যালার্ট শুরু করা হয়েছে, নইলে বাস্টারটা আবারও কোন কুত্তার বাচ্চাকে পাঠাতে পারে। কায়ানের চোখে অদ্ভুত এক জ্বালার ভরা আগুন খেলে উঠল। হাতে থাকা পেনটি শক্তভাবে ধরতে ধরতে সে একদিকে তাকিয়ে আর একদিকে নাড়াতে নাড়াতে বাঁকা হাসি টেনে বলল। দ্যাট ফাকিং বাস্টার্ড মার্কো রোমানিয়া ওয়ান্ট টু গেট মাই অ্যাটেনশন। আইদিন কায়ানের চোখে সেই আগুন এবং পাগলামির ছোট্ট ঝলক দেখে অবাক চোখে হালকা বাঁকা হাসি দিয়ে বলল। আইদিনের কথায় এমির হাসি ঠাট্টা আর গম্ভীর কৌতূহল মিশিয়ে বলে উঠল। আমি তো শুধু ভাবছি আমার কোনো গার্লফ্রেন্ড নিয়ে অ্যাটেন্ড করব। উফ, এত গার্লফ্রেন্ড পালাও এক ধরনের জ্বালা। এত বেশি হয়ে গেলে আমায় আর এক একটা দিয়ে দে। কথাটা শুনতেই হঠাৎ নিকোলাই আইদিনের পায়ে হালকা কিক মেরে গম্ভীর ভঙ্গিতে বলে উঠল। নিজের সঙ্গে আমাকে কেন টানছিস ইউ ফাকিং মোরন? বলেছি না, সামন ক্যাচ আইস। তোদের দুটোর মতো আমার প্লে বয় ট্যাগ লাগানোর কোনো ইচ্ছে নেই। নিকোলের কথায় কায়ানের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে, হাসি আর বিরক্তি মিশ্রিত। আইদিন কিছুটা চুপ, কিন্তু এমির হাসতে হাসতে বলল। আইদিন ব্রো, আমার সব ব্র্যান্ডেড, ওদের আবার বাবুর্চি চলে না। সবার কানে কথাটা পৌঁছতেই অফিস রুমটা যেন হাসির ঢেউয়ে ভরে যায়। ভাই, তোরা কিন্তু একজন সুদর্শন পুরুষকে অপমান করছিস। অবশ্যই আইদিন তাই একজন সেলিব্রিটি লিস্টেই পড়ে, ম্যাগাজিন, সোশ্যাল মিডিয়াতে তার খুব চর্চা চলে। কিন্তু তুরস্কের হট টপিক ও হটম্যান লিস্টে প্রথমেই থাকে কায়ান দেমির আরসলান। পুরো তুরস্ক দেশে যে সে শুধুমাত্র ব্যবসার জন্য খ্যাত তেমন নয়, বরং এক সুদর্শন পুরুষ যার জৌলতা নিয়েও সে খ্যাত। কত মেয়ের স্বপ্নে সে থাকে ঠিক নেই, তবে সে নিজেকে এইসব থেকে দূরে রাখতে চায়, কারণ তার জীবনে শুধুমাত্র একজন নারী, যার সঙ্গে কদিন পরেই তার হাত বাঁধা পড়তে চলেছে।
কিন্তু আইদিনের কথায় নিকোলাই ভ্রুকুচকে আইদিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সামনে কারেন্ট থাকতে তোকে এই কিতাব কে ছিল? কেন? আমার নীল সুন্দরী বলেছে আমি ওদের বাংলাদেশের সুদর্শন পুরুষ আজব খান এর মতো দেখতে। কথাটা শুনতেই সবাই একটু হতবাকি হলো, কিন্তু কায়ানের মাথায় চলছে অন্য কিছু। সে ভাবলো আইদিন হয়তো রিদিয়ার কথা বলছে, আর মনে মনে ভাবছে ওই মেয়ে কত বড় বদমাইশ যে ওর বন্ধু পার্টির সঙ্গে ফ্লার্টিং করছে। ওই মেয়েকে এদের মুখ থেকে পরি সুন্দরী শুনতে শুনতে এবার নিজেরই মাথা নষ্ট করে ফেলবে। সন্দেহ দূর করতে একটু বিরক্তি নিয়ে দাঁত চেপে মুখ কুচকে গর্জে বলে, সাদা পরি শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই নীল সুন্দরী আবার কে? তুইও কি ওই বদমাইশ মেয়েকে নীল সুন্দরী বলছিস? ওই মেয়ে তো কি সুদর্শন পুরুষ বলছে? না না ভাই, সাদা সুন্দরী কিছু বলেনি। নীল সুন্দরী হলো ওই যে মাহিয়া খান আছে না, উনি বলেছে। এই কথা শুনতেই কায়ান এক দীর্ঘশ্বাস ফেলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, ওকে, হোয়াট এভার দেন, আই ডোন্ট কেয়ার। কথাটা এমির আর আইদিনের মাথায় না গেলেও নিকোলাই একটু অবাক হয়েই কায়ানকে জিজ্ঞেস করলো, কেন? তুমি যদি হোয়াইট বিউটি এই কথা ওই দিনকে বলতে, তাহলে তুই কেয়ার করতি? তোরা যে কি দেখো কি বিউটি বলিস, লিভ ইট। ওই মেয়ে মোটেই ভালো না, জাস্ট জঘন্য। দূরে থাকবি তোরা। কায়ানের বাক্য শেষ হতেই নিকোলাই, এমির, আইদিন তিনজন কায়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরা বুঝতে পারছে না এই ছেলের ওইটুকু একটা মেয়ের সঙ্গে কি সমস্যা। হঠাৎই এমির আইদিনকে উদ্দেশ্য করে একটু কৌতূহল নিয়ে বলে উঠল, আইদিন ব্রো, আর ইউ শিওর তোমায় নীলপরি সুদর্শন পুরুষ বলেছে? আইদিন একগাল হাসি নিয়ে শনিয়ে বলে উঠল, এবং একটু গুগলে সার্চ মার না, আরব খান বলে। আইদিনের কথা মতো এমির নিজের ফোনে গুগলে স্ক্রলিং করতেই চোখ বড় বড় হয়ে গেল। এটা দেখতে আইদিন ভাবলো হয়তো সেই মানুষটা এতটাই সুন্দর যে এমিরের চোখ বড় বড় হয়ে গেছে। এটা ভাবতেই তার বুক চওড়া হয়ে গেল গর্বে। হঠাৎ এমির হো হো করে হেসে উঠল। সেটা দেখতেই আইদিনের ভ্রু কুচকে গেল। এমিরের এরকম ভয়ঙ্কর হাসি দেখে কায়ান একটু বিরক্ত হয়েই বলল, এরকম ইডিয়েটের মতো হাসছিস কেন? এবার এমির সোফা থেকে উঠে নিজের ফোনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো সবাইকে। লুক, দেখো, সবাই এই যে আইদিন ব্রোর মতোই দেখতে। পিকচারটা দেখতেই আইদিনের চোখ বড় বড় হয়ে গেল। এত বড় স্ক্যাম তার সঙ্গে! হঠাৎ করেই মুখ ফ্যাকাশে হয়ে গেল। সবার সামনে নিজেই নিজের মান সম্মান ডোবালো। এমিরের সঙ্গে সঙ্গে এখন নিকোলাইও হো হো করে হেসে উঠল। আবারও যেন অফিস রুমটা হাসির আওয়াজে ভরে গেল। কায়ানের কায়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তখন নিকোলাই বলে উঠল, আইদিন, তুই সুদর্শন পুরুষ না, ভাই সুদর্শন মহিলা। কথাটা শুনতেই আইদিন চুপচাপ বসে আছে। ওই পিচ্চি মেয়ে তার এত সুন্দর চেহারাটার 12টা বাজিয়ে দিল। খুব রাগ হচ্ছিল আইদিনের মাহিয়ার উপর। আইদিন একটু চোখ মুখ কুচকে বলে উঠল, আমার সঙ্গে এত বড় স্পাম, ওরে চিটিংবাজ মহিলা। এসবের মাঝেই হঠাৎ কায়ানের কিছু মনে পড়ে গেল। সন্দেহ নিয়ে ভ্রু উঁচিয়ে এমিরকে একটু আদেশের সুরে বলে উঠল, একবার একটু চেক কর না, হিরো আলম আর ডিপজল। সঙ্গে সঙ্গে এমির আবারও গুগল সার্চ মেরে দেখতেই হো হো করে হেসে উঠল। প্রথমে নিকোলাই দেখে এমিরের সঙ্গে সঙ্গে সেও হেসে উঠল। কায়ানকে পিকচারটা দেখাতেই তার চোয়াল শক্ত হয়ে গেল, চোখে আগুন জ্বলে উঠল, হাতের মুঠি বন্ধ করে নিল। আইদিনকে ফটোটা দেখালে সে একবার দেখে চুপ করে অসহায়ের মতো মুখ করে রইল। এমির হাসতে হাসতে কায়ানের দিকে তাকিয়ে বলল, এই যে হিরো আলম আর ডিপজল। বাট ব্রো, তোমায় কে বললো? আইদিন হতভম্ব, চোখে হতাশার ছায়া। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওই সুন্দরীদের মধ্যেই কেউ বলেছে হয়তো। ভাই, তোদের মেনশনে সুন্দরীরা না, চিটিংবাজরা এসেছে, চিটিংবাজ। কিন্তু কায়ানের রাগ যেন আগুন হয়ে যাচ্ছে। দাঁতে দাঁত পিষে মনে মনে বলে উঠল, দ্যাট গার্ল, আই জাস্ট ওয়ান্ট টু কিল হার। খুশবু ইস্তাম্বুলের সবচেয়ে বড়, সবচেয়ে এক্সক্লুসিভ পার্সোনাল বুটিকের দরজায় প্রবেশ করতেই রিদিয়া, জিনিয়া, মাহিয়া আর জারিয়া এক মুহূর্তে স্তম্ভিত হয়ে গেল। চোখ বড় বড় হয়ে চারিদিকে দামি ঝকঝকে আর বিলাসবহুল সাজের জগতে হারিয়ে যাচ্ছিল। বুটিকের প্রতিটি জায়গায় যেন স্বপ্নের মতো উজ্জ্বল, আর প্রতিটি জামার ডিজাইন, প্রতিটি ফিনিশ দামের কথা না ভেবে শুধু চোখে আগুন জ্বালাচ্ছে। চারপাশে চারজন কালো সুটে সজ্জিত শক্ত বডিগার্ড তাদের সাথে ঘুরে বেড়াচ্ছে, যেন এই স্বপ্নের জগতের রক্ষক। রিদিয়ার চোখ একটা মেটালিক ব্ল্যাক গাউনের দিকে আটকা পড়ল। নরম শ্যাটেনের
আলতো চিকিমিকি ফিনিশে যেন আলো গিলে খাচ্ছে। অফ শোল্ডার ডিজাইন আর পেছনের দিকে স্লো ট্রেল গাউনের সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। খুশবু সেটা বুঝতে পেরেই স্টাফকে বলে দেয় প্যাক করতে। এই কথা রিদিয়া শোনা মাত্র অবাক হয়ে বলে ওঠে, না না জান্টুস, এত দামি ড্রেস আমি নিতে পারবো না। তারপরেও এই যে চারিদিকে খোলা। কিন্তু খুশবু কোনো কথা শুনতে চায় না, বরং সে হাসতে হাসতে বলল। তখন জারিয়াও পাশ থেকে বলল, খুশবু, রীতি ঠিকই বলেছে, আমরা কখনো এসব ড্রেস পরিনি, আর এত দামি ড্রেস আমাদের সারা বছরের ড্রেস হয়ে যাবে। জিনিয়া অত্যন্ত খুশি। সে নিজের মধ্যে আত্মবিশ্বাসী। মনে মনে ভাবছে এইসব ড্রেস সে সহজেই ক্যারি করতে পারবে। কিন্তু মাহিয়া একটু আমতামতা করছে। হাত দুটো ঘুরিয়ে কাঁধে জড়িয়ে লাজুকভাবে খুশবুকে বলল, খুশবু, এত দামি ড্রেস আমরা নিতে পারবো না, বোঝার চেষ্টা করো। কিন্তু খুশবু নাছোড়বান্দা, কিছুতেই শুনবে না কোনো কথা। তখন সে এক ধমক দিয়ে বলে উঠল, আমার কসম থাকলো, তোদের এবার দেখ তোরা কি করবি। হঠাৎ পাশ থেকে স্টাফ এসে রিয়াদের দিকে তাকিয়ে বলল, মারহাবা ম্যাম, আপনি এত সুন্দর, প্লিজ এই ড্রেসটাই আপনাকে খুব মানাবে। এর দুটো কালেকশন পুরো ইস্তাম্বুলে শুধুমাত্র আমাদের বুটিকেই আছে। কথাটা শুনতেই রিদিয়া চোখ বড় বড় হয়ে গেল। কিন্তু সে তো একটা ড্রেসই বুটিকে দেখলো। সে একটু কৌতূহল নিয়ে বলল, আমি তো এখানে একটা ড্রেসই দেখলাম, আর একটা ড্রেস নিশ্চয়ই কেউ নিয়ে নিয়েছে আগে। আসলে মিস্টার আর্সেনাল স্যার ওনার ফিয়ান্সের জন্য আগেই পছন্দ করে নিয়েছেন। আসলে এই ড্রেসের দুটো সাইজ কাস্টমাইজ করা হয়েছিল। ম্যামের যেটা ফিট হয়েছে ম্যাম নিয়ে গেছেন। হয়তো এটা আপনার ভাগ্যেই লেখা ছিল, নইলে কখনো এরকম ভুল হয় না। কথাটা কানে যেতেই রিদিয়ার চোখ বিস্ময় আর হতাশার মিশ্রণে আরো বড় হয়ে গেল। রিদিয়া একটু হকচকিয়ে বলে উঠল। তাহলে আমি এই ড্রেস কিছুতেই নিতে পারবো না। তখন পাশ থেকে খুশবু রিদিয়ার কাঁধে দুহাত রেখে ভ্রুকুচকে বলে উঠল। ড্রেসে কি ওই শাকচুনির নাম লেখা আছে? তখন রিদিয়া একটু অসহায় মুখ করেই বলল। ওনারা যদি কিছু ভাবে। খুশবু চোখ ঘুরিয়ে বলে উঠল, আরে ধুর, আমি কোনো কিন্তু শুনতে চাই না, আমি কিন্তু কসম দিয়েই রেখেছি। শেষমেশ না পেরে রিদিয়াকে ড্রেসটা নিতেই হলো, সঙ্গে বাকি তিনজনকেও। জিনিয়া তো নিজের ড্রেস নিজেই পছন্দ করে নিল। লাল স্যাটিনের গাউন, এক পাশ খোলা, কাঁধে পড়ে আছে, যেন আগুন গলে গিয়েছে শরীরে। হাঁটুর উপরে হালকা স্লিট, পিঠের আধ খোলা পর্যন্ত প্রতিটা ভাঁজে দাপট আর প্রলোভন। মাহিয়া ড্রেসও খুশবুই পছন্দ করে দিল। একটা ব্লাশ গাঢ় নীল শিফন ড্রেস, হাতে তৈরি ফুলের এমব্রয়ডারি করা, গলার কাছে পুঁতির কাজ, আর কোমরে নরম বেল্ট। ড্রেসটা এমন যেন হালকা বাতাসে উড়ে যাবে। পুরোটা কোমলতা আর ক্লাসের মিশেল। জারিয়ার জন্য জিনিয়ার খুশবু পছন্দ করে দিল একটা আইসি ব্লু ককটেল ড্রেস, নিচে লেয়ার করা টিউল নেট, আর উপরে সিকোয়েন্সের হালকা ঝিলিক, পিঠে ছোট বো ডিজাইন, সাথে ক্রিস্টাল হেয়ার পিন। জারিয়া যখন হাসবে তখন মনে হবে যেন আকাশের আলো তার পোশাক থেকে ঝরে পড়ছে। জারিয়া নিজের ড্রেস দেখে বলল, আমি পড়তে পারবো না বাবা রে। তখন খুশবু আবার নিজের তীর চালিয়ে বলে উঠল। জান্টুস, কসম দেওয়া কিন্তু। জারিয়া না পেরে বলে উঠল। খুশবু, তুই না সত্যি? কেউ আর কথা বাড়ালো না। সবার ড্রেসের সঙ্গে ম্যাচিং জুয়েলারি জুতো নিয়ে হাসি ঠাট্টা করতে করতে বেরিয়ে যেতে লাগলো। ঠিক তখনই দেখা হলো লায়লার সঙ্গে। কায়নের ফিয়ান্সি হিসেবে লায়লার পেছনেও দুটো কালো স্যুট পরা বডিগার্ড রয়েছে। ওদের দেখতেই লায়লা অবাক হয়ে একগাল হাসি নিয়ে রিদিয়াকে বলে উঠল, ওয়াও, হাউ সারপ্রাইজ! তোমরা এখানে কি করছো? ভালোই হলো তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। তখন রিদিয়া কিছু বলতে যাবে তার আগেই খুশবু একটু বিরক্তি নিয়ে বলে উঠল, এই বুটিকটা আর্সেনাল পরিবারের প্রাইভেট বুটিক, তাই আমরা এখানে। তখন লায়লা একটু মিষ্টি সুরেই খুশবুর গাল টেনে বলল, খুশবু টু রুট, আগে জানলে আমিও তোমাদের সঙ্গে আসতাম। খুশবু কোনো উত্তর দিল না, বরং মুখটা ঘুরিয়ে নিল। তখন জিনিয়া পাশ থেকে বলে উঠল, অ্যাকচুয়ালি আন্টি, আমরা তো জানতাম না আপনি আসবেন। লায়লা তার চেনা হাসি নিয়ে বলে উঠল, এই, আমায় কিন্তু আন্টি বলবে না, নিজেকে অনেক বয়স্ক লাগে। কথাটা শোনা মাত্রই রিদিয়া বলে উঠল, আঙ্কেলের বউকে তো আন্টিই বলা উচিত। তবুও আপনার যদি পছন্দ না হয়, তাহলে আমরা আপনাকে কি বলে ডাকবো? লায়লা একটু কাজ ঝাঁকিয়ে হাসতে হাসতে বলে উঠল, ঠিক আছে, তাহলে আন্টি বলেই ডেকো,
যতই হোক তোমাদের আঙ্কেলের বউ আমি। কথাটা শুনতেই হঠাৎ করে হৃদয়ের বুকটায় কেমন যেন মোচড় দিয়ে উঠল। কেন উঠলো সে নিজেও জানে না। কথাটা শুনতেই খুশবু বিরক্ত হয়ে বলল, এখনো বউ হয়ে ওঠোনি তুমি লাইলা আপু। যতক্ষণ না বিগ ব্রো তোমাকে বিয়ে করছে ততক্ষণ তুমি শুধুই ব্রোর গার্লফ্রেন্ড আর ফিয়ান্সে হয়েই থেকো। লায়লা হাসতে হাসতে জবাব, আর 8 দিন পর সেটাও হয়ে যাব। খুশবু, ডোন্ট ওয়ারি। আর তোমার বিগ ব্রো আমায় ছাড়া আর কাউকে চোখে দেখে না। লায়লা হাসতে হাসতে জবাবে বলে উঠল। হৃদয়া হঠাৎ নিজেকে অদ্ভুতভাবে অস্থির মনে করলো। এখানে আর এক মুহূর্ত সে থাকতে চাইছে না। ভিতরে ভিতরে এক অদ্ভুত অশান্তি, বিরক্তি জেগে উঠেছে। তখন খুশবু আবার হালকা আদেশের সুরে বলে উঠল, আমাদের লেট হচ্ছে, আমরা আসলাম। এই বলে জিনিয়াদের দিকে তাকিয়ে বলল, চল। হঠাৎ লায়লা বলে উঠল, আরে কোথায় যাচ্ছ? চলো এক এক কাপ কফি খাওয়া যাক। লায়লা জারিয়া আর মাহিয়ার দিকে একবার তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে আবারও বলে উঠল, তোমাদের দুজনের সঙ্গে তো ঠিক করে পরিচয় করা হয়নি, চলো একটু গল্প করা যাক। জারিয়া মাহিয়া কি বলবে বুঝতে পারছে না, কারণ ওরা চারজনই বুঝে গেল লায়লাকে খুশবু পছন্দ করে না। তখন মাহিয়া একটু হাসি মুখ নিয়ে পরিস্থিতি সামলাতে বলে উঠল, আন্টি, আপনি তো মেনশানে আছেন, তখন না হয় গল্প করা যাবে। এখন আপনিও ব্যস্ত আর আমাদেরও তাড়াতাড়ি ফিরতে হবে, তাই আজ না হয় থাক। জারিয়া, জিনিয়া, রিদিয়া কথাটা শুনতেই যেন একটু দম বন্ধ পরিস্থিতি থেকে রেহাই পেল। কিন্তু খুশবু অন্যদিকে তাকিয়ে আছে। তখন লায়লা তাদের দিকে তাকিয়ে তার চিরচেনা মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, ওকে দেন, সি ইউ গাইস লেটার। ওরা পাঁচজন চলে যেতে লাগলো। তখন লায়লা নিজের মিষ্টি হাসির ছাপ সরিয়ে তার ছেলের বাঁকা হাসি দিয়ে দাঁত কিরমির করে বলে উঠল, দোজ বেগার্স, হাউ ডিয়ার টু এন্টার দিস বুটিক। এদিকে ওরা পাঁচজন গাড়িতে বসতে বসতে জারিয়াকে বলে উঠল, খুশবু, জিনিয়া আর রিদিয়া তো ঠিকই বলেছিল রে, আন্টি তো অনেক ভালো। জারিয়ার তালে তাল মিলিয়ে জিনিয়াও বলে উঠল, দেখলে তো আপু, আমি বলেছিলাম না। পাশ থেকে রিদিয়া মনে মনে বলে উঠল, ওই খাটাস লোকটা যে কি করে এত ভালো একটা মেয়ে পেল। অবশ্য দুজন তো দুজনকে খুব ভালোবাসে। এটা ভাবতে ভাবতে জানালার দিকে দিয়ে মুখ বাড়িয়ে দিল বাইরে। কিন্তু হঠাৎ জারিয়া আর জিনিয়ার কথার পরিপ্রেক্ষিতে মাহিয়া বলে উঠল, একটা কথা জানো, কোনো কিছুই বেশি মিষ্টি ভালো না। বেশি মিষ্টি হলে জিনিসটা কড়া হয়ে যায়, যা মুখে তোলা যায় না। মাহিয়ার কথা শুনে খুশবু একগাল হেসে বলে উঠল, দ্যাটস মাই গার্ল। আমিও এটাই তোদের বোঝাতে চাইছিলাম, কিন্তু তোদের চোখেও ওই মেয়ে পট্টি বেঁধে দিয়েছে। এসব কথার মাঝেই গাড়িটা চলে গেল মেনশনের দিকে। এদিকে কায়ান অফিস থেকে ফিরে রাগে গটগট করে মেনশনে ঢুকে এদিক ওদিক তাকালো, কিন্তু রিদিয়া বা বাকি মেয়েগুলোকে কোথাও দেখছে না। সঙ্গে সঙ্গে অ্যালেক্স ছুটে আসলো। কায়ান নিজের হাতের ব্ল্যাক স্যুটটা অ্যালেক্সের হাতে দিয়ে গম্ভীর আর ধিমে গলায় বলে উঠল, হোয়ার দোজ গার্লস? অ্যালেক্স কায়ানের পেছনে হাঁটতে হাঁটতে জবাব দিল, স্যার, ওরা খুশবু ম্যামের সঙ্গে বেরিয়েছে। কায়ান সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে উঠল, সঙ্গে গার্ড আছে? ইয়েস স্যার। ওকে, একটা ডাবল এসপ্রেসো পাঠিয়ে দাও। ডোন্ট ফলো মি, আই নিড টু ফ্রেশ মাই মাইন্ড। ওকে স্যার। অ্যালেক্স জবাবে বলে উঠল। এরপর কায়ান নিজের রুমে চলে গেল, চোখে আগুনের ঝলসানো ভেতর ভেতর। অ্যালেক্সের পেছন থেকে নিজের কাজের দিকে চলে গেল। রিদিয়ারা মেনশনে ফিরে আসার পর সেদিন আর কায়ানের সঙ্গে দেখা হয়নি, কারণ কায়ানকে এক জরুরি দরকারে আবার বেরিয়ে যেতে হয়েছিল। রিদিয়ার মনে হালকা নরম আনন্দের অনুভূতি ভেসে উঠল, যেন কোনো ভারী চাপ হঠাৎ ছুটে গেছে। পরের দিন সকালে রিদিয়া ঘুম থেকে ওঠার আগেই কায়ান অফিসে চলে গিয়েছিল, কারণ সন্ধ্যায় ম্যাক্স পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। তাই আজ সে একটু আগেই গিয়েছিল। এমিরও ঠিক একই অবস্থায় গতকাল সকালের পর থেকে তার পরিদের সঙ্গে দেখা হয়নি। আর রিদিয়ার মন ফুরফুরে। বাবা, গতকাল থেকে তাকে আর ওই অ্যানাকন্ডার মুখ দেখতে হয়নি। এর মধ্যেও দুবার ভিডিও কলে নীলের সঙ্গে কথা হয়েছে, তাই মনটা একেবারে ফুরফুরে, হাসি খুশি আর একদম হালকা। ইস্তাম্বুলের রাতটা তখন নীল আলোয় ঢাকা, আকাশে মেঘ নেই। শহরের ব্যস্ততার ভেতরেও হ্যাভেন ক্লাব যেন এক অন্য জগৎ। বিশাল কাচের গেট, চারিদিকে হাইটেক সিকিউরিটি, বায়োমেট্রিক অ্যাক্সেস ছাড়া কেউ ভেতরে ঢুকতেই পারে না। দরজার পাশে কালো স্যুট পরা গার্ডদের চোখে কালো গ্লাস, কানে ইয়ারপিস, একদম নিখুঁত সিস্টেম। ভেতরে ঢোকার মুহূর্তে আলো বদলে যায় নীল সোনালি আর কালচে আলোর মিশ্রণে তৈরি এক স্বপ্নময় ধোয়াটে পরিবেশ। হেভি বেসের মিউজিক বাজছে, গ্লাসে বুদবুদ উঠছে।
নাচের ফ্লোরে হাই প্রোফাইল মুখগুলো ঘুরে বেড়াচ্ছে। ধোয়া আর পারফিউমের গন্ধ মিশে গেছে এক অবাস্তব আবেশে। সবার চোখ ঢাকা মাস্কে, কে বোঝা যাচ্ছে না। তাই কেউ সোনালি, কেউ আলো, কেউ বা ডায়মন্ড স্টোনে সাজানো হাই ফ্যাশন মাস্ক পরে হালকা হাসছে, গ্লাসে ওয়াইন ঘুরিয়ে কথা বলছে ফিসফিস করে। এর মধ্যেই ধীরে ধীরে প্রবেশ করলো কায়ান দেমির আরসলান। চোখে সিলভার টিন্টেড মাস্ক, কাঁধে কালো ব্লেজারের শার্প কাট, হাতে দামি ঘড়ি, চুলগুলো ব্যাকব্রাশ করা। পাশে তার ফিয়ান্সে লায়লা, কালো অফ শোল্ডার গাউনে কায়ানের হাত ধরে এগোচ্ছে। পেছনে 4 জন বডিগার্ড, আর তাদের মধ্যেই সবচেয়ে কাছে সবসময় কায়ানের ডান পাশে ছায়ার মতো থাকা নিকোলাই, কায়ানের সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু ও পার্সোনাল বডিগার্ড। ঠিক তখনই অন্য প্রান্তে দরজা খুলে গেল। ধোয়ার পর্দা সরিয়ে ধীরে ভেতরে ঢুকলো এমির আর আইদিন। দুজনের চোখে মাস্ক, কিন্তু চোখের কোণে বোঝা যায় ওরাই ক্লাবের লিডার। এমিরের হাতে এক গ্লাস রেড ওয়াইন, অন্য হাতে কাঁধে পড়ে থাকা এক তুর্কি মেয়ে গাঢ় লাল ড্রেসে, চোখে সোনালি গ্লিটার। পাশে আইদিন, তার সঙ্গে আরেকজন মেয়ে, কালো শর্ট গাউন, গলায় চোকার। খুশবু, আমার ভয় লাগছে। কাঁপতে কাঁপতে বলে উঠল জারিয়া। জারিয়ার কথা শেষ হতেই এই ক্লাব দেখে হৃদয়ের বুক কেঁপে উঠল, আর সেও বলে উঠল আমতামতা করে, জান্টুস, আমারও ভয় লাগছে, প্লিজ চলো ফিরে যাই। তখন জিনিয়া একটু সাহস নিয়ে বলে উঠল, আমার তো মজা লাগছে, তাড়াতাড়ি চলো। উফ, চিল কর, কেউ বুঝতেই পারবে না। আমার মজাই লাগছে। চারিদিকে সিকিউরিটি এত টাইট যে অনুমতি ছাড়া কেউ এক পা ঢোকাও অসম্ভব। সেই সময় একটা ফিঙ্গার স্ক্যানের আলোয় সবুজ হয়ে উঠল। এটা ছিল খুশবু দেমির আরসলানের এক্সেস। সবার আগে ভেতরে ঢুকলো খুশবু, ফিকে রোজ গোল্ড সিল্ক ড্রেসে যেন একদম এলিগেন্সের মূর্তি। ঘাড়ের পাতলা স্ট্র্যাপে হালকা আলো ঝলকাচ্ছে, রোজ গোল্ড শেডের গ্লিটার মাস্ক, যার কিনারে হালকা পালক বসানো। পায়ের চলাফেরায় ড্রেসের ঢেউ দুলে উঠছে। তার পেছনে পা ফেলল জারিয়া, লং আইসি ব্লু ককটেল ড্রেসে, হালকা টিউল নেটার ক্রিস্টাল হেয়ারপিন, মাথায় আলো খেলছে। আইসি ব্লু ক্রিস্টাল মাস্ক, যার উপরে ছোট ছোট সিকোয়েন্স বসানো। সে যেন একটু বেশি ভয় পাচ্ছে। মাহিয়া ঢুকল ঠিক তারপর, গাঢ় নীল শিফন ড্রেসে, বাতাসে তার গাউন হালকা নড়ছে। গলার পুতির কাজ আর কোমরের স্যাটেন বেল্টে সূক্ষ্ম একটা রাজকীয় ছাপ। চোখে ব্লু ট্রান্সপারেন্ট মাস্ক, সূক্ষ্ম মুক্ত বসানো কিনারায়। ওর শান্ত স্বভাবের সঙ্গে এই পোশাকটা যেন একেবারে মিলে গেল এক নিঃশব্দ সৌন্দর্যে। এরপর যখন জিনিয়া এগিয়ে এলো, তখন আলো যেন একটু থেমে গেল। তার গাজরা লাল স্যাটিনের গাম, হাঁটুর উপর হালকা স্লিট, পিঠে আধভাগ খোলা, গলার কাছে হীরের নেক পিস, সব মিলিয়ে এক এমন উপস্থিতি যে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। তারপর সব আলো, সব দৃষ্টি, সব ফিসফিস যেন একসাথে থেমে গেল। ভেতরে ঢুকলো রিদিয়া, মেটালিক ব্ল্যাক গাউন, নরম শাটিনের তৈরি অফ শোল্ডার ডিজাইনে গলা থেকে কাঁধ পর্যন্ত এক অপার্থিব ঔজ্জ্বল্য। পেছন দিকে হালকা ট্রেল, যেন তার হাঁটার ছন্দে পোশাকটা নিজেই নতজানু হচ্ছে। চুল হালকা খোলা, আর ঠোঁটে এক নিঃশব্দ ভয়। তার চোখে কালো লেস মাস্ক, সূক্ষ্ম প্যাটার্নে কাটা, চোখের চারপাশে মৃদু হিরে বসানো। ওদের 5 জন ধীরে ধীরে ভেতরে এগিয়ে গেল। সবার চোখে মাস্ক, কিন্তু তবু উপস্থিতি এমন যে চারপাশের অতিথিরাও কৌতূহলী দৃষ্টিতে তাকাতে বাধ্য হলো। খুশবু সামনের দিকে, বাকিরা ছায়ার মতো পেছনে। ভেতরে ঢুকতেই ওদের চোখ আটকে গেল ক্লাবের আভিজাত্য দেখে। লাইটের ঝলকানি আর সুরের প্রতিধ্বনি মনে হালকা নাড়াচাড়া তৈরি করছে। গাজরে এক অদ্ভুত উত্তেজনা। হঠাৎ তাদের নজর গেল এমির আর আইদিনের উপর। ওরে ভাইয়ারা নিচে কি করে? ওরা তো নিচে থাকে না, যদি বুঝে যায় পালা রে ওখান থেকে। খুশবুর কথা শুনতেই সবাই এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। বলেছিলাম চলো ফিরে যাই, শুনলে না। ভাইয়ারা তো নিচে থাকে না, আমি কি করে জানবো ওরা নিচে আসবে? তখন জারিয়া ভয়ে রীতিমতো কাঁপছে, কাঁপতে কাঁপতে বলে উঠল, এখন কি হবে? ভাইয়ারা নিচে, তাহলে আমরা উপরে যাই। নিকো ভাই দেখি উপরে। ও আল্লাহ! এর মধ্যে দেখা গেল নিকোলাই হঠাৎ ব্লুটুথে কথা বলতে বলতে দাঁড়িয়ে পড়ল। তার চোখ পড়ল ওদের দিকে। খুশবুর ভেতরে একদম শীতল আতঙ্কের ঢেউ উঠল, তবে সাহস ধরে রেখেছিল। শোন, এখন আপাতত আমরা সবাই এক একটা রুমে ঢুকে পড়ি, পরে এখানেই দেখা করব, নইলে নিকো ভাই সন্দেহ হবে। তখন রিদিয়া ভয় পেয়ে আগেই চলে যেতে যেতে বলল, কোথায় এনে যে ফাঁসিয়ে দিলে। জারিয়াও তখন ভয় একদম কাঠ হয়ে আছে,
হাত দুটো বুকের কাছে চেপে রেখেছে, ঠোঁট শুকিয়ে গেছে। তাড়াতাড়ি চলো, যাও ওই রুমে। কিন্তু জারিয়া ওখানে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ দেখলো নিকোলাই তার দিকে এগিয়ে আসছে। সে ঘটনা বুঝতেই কাঁপতে কাঁপতে সেও রুমের দিকে যেতে লাগলো। অন্যদিকে লায়লা একটু ওয়াশরুমে গেছে, তাই কায়ান একটা চুরুট ধরিয়ে এক করিডোরের কোনায় দাঁড়িয়ে আছে। হঠাৎ তার নাকে এক অচেনা ঘ্রাণ এসে লাগলো। সেই ঘ্রাণ তার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেল। চোখ বন্ধ করে সেই ঘ্রাণ উপলব্ধি করতে লাগলো। সেই ঘ্রাণে যেন মাদকতা আছে। তৎক্ষণাৎ সে হিমশীতল হয়ে গেল। গায়ের সব রোমকূপ যেন দাঁড়িয়ে পড়ল। চোখ বড় বড় হয়ে গেল, কেমন যেন গলা শুকিয়ে গেল। না চাইতেও সেই বাতাসের দিকে তাকিয়ে দেখল হালকা নীলচে আলোয় এক রমণী রুমের ভেতরে প্রবেশ করছে। তার পদক্ষেপ তীব্র, কিন্তু যেন কায়ানের সমস্ত স্নায়ুকে কাঁপিয়ে তুলছে। সবকিছু যেন কায়ানকে স্থির করে ফেলল। হৃদস্পন্দন একদম ধীরে ধীরে ভারী হয়ে উঠল। আর সেই রমণীর ড্রেস চোখে পড়তেই কায়ান কর্কশ কণ্ঠে বলে উঠল, লায়লা। তারপর তারপর কি হলো সে নিজেও জানে না। চোখের সামনে দেখতে দেখতে পা নিজের অজান্তেই রুমের দিকে বাড়িয়ে দিল। চুরুটের ধোঁয়া বাতাসে মিশে গেল, কিন্তু সেই অচেনা গন্ধ, সেই উপস্থিতি তার মনের ভেতরে এক অদ্ভুত আগুন জ্বালিয়ে গেল। সেটা সে নিজেও আর নেভাতে পারল না। চৌচির আলোকসজ্জায় ভাসছে অভিজাত পার্টি হলটা। ক্রিস্টাল ঝাড়বাতির নিচে শ্যাম্পেন গ্লাসে লালচে আলো প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়েছে সবার মুখে। নরম বেজে বাজছে স্লো মিউজিক, মাঝে মাঝে হাসির শব্দ। ক্যামেরার ফ্ল্যাশ এক অদ্ভুত আভিজাত্যের গন্ধে ভরে উঠেছে চারদিক। এমন এক পরিবেশ যেখানে আনন্দ, সৌন্দর্য আর অজানা আতঙ্ক একসাথে মিশে আছে। জারিয়ার বুকের ধুকপুকানি যেন কানে বাজছে। ঠোঁট শুকিয়ে গেছে, হাতের তালু ঘামে ভিজে আছে। পায়ের আওয়াজ যেন তার নিজের কানে সহ্য হচ্ছে না। নিকোলাই ধীরে ধীরে এগিয়ে আসছে, তার কপালে হালকা ভাঁজ, মুখে সেই চেনা আধা মুচকি ঠান্ডা হাসি। জারিয়া প্রায় দৌড়ে গিয়ে দরজার হাতল ধরে রাখল। সে প্রায় ফিসফিস করে নিজের মনেই বলল, আল্লাহ, আমি যদি এখনই বেহুশ হই তো ভালো হয়। তারপরে পেছন থেকে এক গম্ভীর কণ্ঠ ভারী প্রভাবশালী আদেশের মতো ঠান্ডা সুরে বলল, স্টপ। জারিয়া যেন জমে গেল। বুকের ভেতর হৃদস্পন্দন থেমে যাচ্ছে, চোখ বড় বড় হয়ে গেল। দুহাতে নিজের গাউন খামচে ধরল। মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছে, কি করতে যে আমি এরকম জায়গায় আসার জন্য রাজি হয়েছিলাম। আল্লাহ, পথ দেখাও। পেছনের পায়ের শব্দটা যেন ঘনিয়ে আসছে, কাছে, আরো কাছে। নিকোলাইয়ের কণ্ঠস্বর এবার ভেসে এলো, ঠান্ডা অথচ গম্ভীর। ম্যাম, আর ইউ সিক? এই উপরে অনলি এই ক্লাবের মেম্বাররা অ্যালাউ। আপনি কি এই ক্লাবের মেম্বার নাকি গেস্ট? জারিয়া কি বলবে এখন? তার গলা শুকিয়ে যাচ্ছে, কেমন যেন ভয় আর কৌতূহল মিশে একাকার হয়ে যাচ্ছে। ম্যাম, আপনি যদি মেম্বার হলে তাহলে প্লিজ গিভ মি ইয়োর আইডি। পেছন থেকে আবার নিকোলাইয়ের গম্ভীর স্বর ভেসে আসলো। জারিয়া মনে মনে ভাবছে কি জ্বালায় পড়লো, এখন আইডি কোথায় পাবে? এদিকে ঘেমে কপাল বেয়ে নোনা পানি বেয়ে চলছে। হঠাৎ পেছন থেকে আবার এক আদেশের সুর বলল। কথাটা শুনতেই জারিয়ার মনে যেন একটু আশা ফিরে পেল। বুকের ভেতরটা একটু হালকা হয়ে গেল। জারিয়া মাথা নাড়িয়ে তাড়াতাড়ি রুমে ঢুকে যেতেই বুকে হাত দিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অন্ধকার রুমে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলো, ও আল্লাহ, ভবের বাঁচা বাঁচিয়েছো আজ আমায়। মনে মনে এই ভাবতে ভাবতে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। কিন্তু হঠাৎ করে দরজায় কেউ কার্ড প্রেস করে দরজাটা খুলছে, তার আওয়াজ আসলো। বুকে হাত দিয়ে থাকা জারিয়ার চোখ আরো বড় হয়ে গেল। কিছু বুঝতে পারছে না কি করবে অন্ধকারে, কিছু দেখতেও তো পারছে না। ভয়ে পুরো শরীর হিমশীতল হয়ে আসছে। দরজাটা খুলে গেল। দরজাটা খুলতেই বাইরের হালকা আলো ভেতরে ঢুকছে। জারিয়া মনে হচ্ছে এখনই পড়ে যাবে মাথা ঘুরে। হঠাৎই ভাবতে ভাবতে জারিয়ার শরীর কেমন হালকা হয়ে এসে পড়ে যেতে লাগলো। সেই মুহূর্তেই হঠাৎ এক পুরুষালী বাহু তাকে শক্ত করে জড়িয়ে ধরল। বাতাস ভারী হয়ে উঠল, রুমে সবকিছু যেন থমকে গেল। হঠাৎ জারিয়ার কানে আসলো এক কর্কশ সুর, মাই গ্রিন মিস্ট নিকোলাই। তীক্ষ্ণ এক নজরে সবাইকে স্ক্যানিং করা হয়, সেখানে তুমি কি করে ভাবলে সে তার গ্রিন মিস্টকে চিনবে না? জারিয়া এখনো ঢলে আছে নিকোলাইয়ের দুই বাহুতে। বাইরের থেকে আসা হালকা আলোয় দেখতে পাচ্ছে জারিয়া মাস্কের আড়াল থেকে নিকোলাইয়ের ঠোঁট টেনে বাঁকা হাসি এঁকে দিচ্ছে তার দিকে তাকিয়ে। জারিয়া কাঁপতে থাকা ঠোঁট উল্টে বলে উঠল, মানে? নিকোলাই এখন জারিয়াকে এক হাতে ধরে নিল, আর এক হাত দিয়ে মুখের উপর পড়া ঘামে ভেজা চুলগুলো সরাতে সরাতে
ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে বলে উঠল, তোমার হাতের রিংটা ম্যানশনে রেখে আসা উচিত ছিল। তোমার এই অনামিকা আঙ্গুলের রিং আমার রাতের ঘুম হারাম করেছে। তাহলে কিভাবে ভাবলে তোমার ওই রিং দেখেও আমি চিনতে পারবো না? নিকোলাইয়ের বলা এক একটা কথা যেন জারিয়ার মনে হাজারো প্রশ্ন গড়ে তুলছে। সে কিছুই বুঝতে পারছে না এই লোকটা কি বলছে। তবু সে কাঁপতে কাঁপতে আবারও বলে উঠল, মানে? নিকোলাই এবার জারিয়াকে নিজের আরো কাছে টেনে নিয়ে বলল, I never accept you here. But you look so dangerous, Green Mist. এরকমভাবে বাইরে বেরোলে তো আমি নিজে তোমাকে গার্ড দিয়েও সামলে রাখতে পারবো না। এমনিতেই জারিয়া ভয়ে শক্ত হয়ে উঠেছে, তার উপর এসব কথাবার্তা যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই লোকটা কি তাকে চিনে ফেলেছে, নাকি অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছে? জারিয়া নিজেকে ওই শক্ত বাহু থেকে ছাড়াতে ছাড়াতে কৌতূহল নিয়ে বলেই বসল, আপনি কি 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 সব বলছেন? আমি বুঝতে পারছি না। আপনি হয়তো অন্য কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছেন। আমাকে ছাড়েন প্লিজ। নিকোলাই এবার জারিয়াকে আরো শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি কোনো ভুল করছি না মিস জারিয়া জেরিন শেখ। জারিয়া থ হয়ে গেল, মাস্কের আড়ালে চোখগুলো হতভম্ব। তবু সে বলে উঠল, না, আপনি ভুল করছেন। জারিয়াই বলতেই নিকোলাই জারিয়ার চোখ থেকে ঝট করে মাস্কটা খুলে দিয়ে তার চোখে চোখ রেখে বলল, আমি ভুল করি না মাই গ্রিন মিস্ট। এরপর জারিয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই নিকোলাই ছেড়ে দিল। তারপর জারিয়া রুম থেকে বেরোতে যাবে, ঠিক সেই মুহূর্তে নিকোলাই জারিয়ার কোমল হাত এমনভাবে টান দিল যে জারিয়া নিকোলাইয়ের বুকের মধ্যে এসে পড়ল। নিকোলাই ধীরে ধীরে নিজের বুক থেকে জারিয়াকে উঠিয়ে জারিয়ার কাঁপতে থাকা চিবুক ছুঁয়ে নিজের দিকে ফিরিয়ে বলে উঠল, রুমে এসেছো নিজের স্বেচ্ছায়, কিন্তু যাবে আমার ইচ্ছে। আর জারিয়া তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। ভয়, কৌতূহল, বিভ্রান্তি আর এক অদ্ভুত অজানা টান মিশে একাকার। সে বুঝে উঠতে পারছে না এটা কি আতঙ্ক, নাকি এমন কিছু যার ব্যাখ্যা সে নিজেই দিতে পারবে না। রুমের ভেতর তখন জিনিয়া আর মাহিয়া। হালকা ভয় আর দুষ্টুমি একসাথে মিশে আছে দুজনের মুখে। অন্ধকার ঘর, বাতাস ভারী, বাইরে থেকে হালকা আলো এসে পড়ছে দেয়ালে। জিনিয়া হেসে মাহিয়ার হাত টেনে নিয়ে ধীরে বলে উঠল, মাহি আপু, আমার কিন্তু ব্যাপারটা বেশ ভালো লাগছে। কিন্তু মাহিয়ার বুকের ভেতর কেমন অস্থিরতা। তোর ব্যাপার তোর কাছে রাখ। যদি আঙ্কেলরা টের পেয়ে যায় আমরা এসেছি, তাহলে কি হবে বুঝতে পারছিস? জিনিয়া একটু মুখ খুলে বলে উঠল, আরে চিল মাহি আপু, একটু পরে এই রুম থেকে বেরিয়ে যাব। জাস্ট এই পরিস্থিতিটা এনজয়। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই দরজার ওপাশ থেকে ভেসে এলো কিছু হাসাহাসির শব্দ। তারপর ক্লিক করে দরজাটা খুলে গেল। দুজনেই চমকে একে অপরের হাত চেপে ধরল। অন্ধকারের ভেতরে একজোড়া ছায়া এগিয়ে আসছে। জিনিয়ার গলাটা শুকিয়ে গেল, তবুও ধীরে জিজ্ঞেস করলো, এবার কি হবে? কেন? পরিস্থিতি এনজয় কর, চিল কর। এর মধ্যেই ওদের কানে ভেসে আসলো এক চেনা কণ্ঠস্বর। লারা ডার্লিং, দেখেছো এখানে কত শান্তি? এবার আমাকেও একটু শান্তি দাও। জিনিয়া আর মাহিয়া বুঝে নিল এটা এমিরের কণ্ঠস্বর। এমির পাশে থাকা মেয়েটিকে বলে উঠল, এমি ডার্লিং, আমি অন্ধকারে ভয় পাই, লাইটটা অন করো না প্লিজ। এর মধ্যেই পেছন থেকে আরেক পরিচিত কণ্ঠস্বর ভেসে উঠল, হ্যাঁ রে মেয়ে, আমার রুমে মনে হয় কেউ আছে, তাই আমায় তোর রুমটা একটু স্পেস দিবি বর্ণরা ডার্লিংয়ের সঙ্গে। এই কণ্ঠস্বর ছিল আইদিনের, যা বুঝতে 1 মিনিটও সময় নিল না জিনিয়া আর মাহিয়া। দুজনেই মুখ টিপে বসে আছে। আইদিনের কথা এমির বলে উঠল, আরে আইদেন ব্রো, আমরা যদি ডার্লিং শেয়ার করতে পারি তাহলে রুম শেয়ার কি এমন ব্যাপার? এমিরের আইদিনের কথা শুনে জিনিয়া আর মাহিয়া অবাক হয়ে যাচ্ছে। কি সব বলছে এরা? ডার্লিং শেয়ার, রুম শেয়ার। জিনিয়া তো এদের মনে মনে যে কত গালাগালি দিচ্ছে তার ঠিক নেই। আবার আইদিন বলে উঠল, আরে লাইট নিভানো কেন? লাইট তো অন কর, নইলে তোর লার ডার্লিং থাকবে আমার কোলে আর আমার নোরা থাকবে তোর। বলতে পারলো না, তার আগেই মাহিয়া চিৎকার করে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ। মাহির এরকম চিৎকার শুনে মুহূর্তেই এমিরের আইদিন থমকে গেল। আইদিন চমকে তার পাশে থাকা মেয়েটাকে জড়িয়ে বলে উঠল, নোর ডার্লিং, ভূত। হঠাৎ করেই জিনিয়া মাহিয়াকে বলে উঠল। তখনই এমির সঙ্গে সঙ্গে লাইট অন করে দিল। জিনিয়ার কথা শুনতেই আইদিনও নোরাকে ছেড়ে দিয়ে ওদের দিকে তাকালো, আর দেখতে পেল সামনে দুটো মেয়ে বসে আছে জড়ো হয়ে। এমিরের মেয়ে দুটোকে চেনা চেনা লাগছে। হঠাৎ কানে বাজতে লাগলো মাহি আপু। কথাটা মনে পড়তেই
এমির, জিনিয়া আর মাহিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে উঠল, আইদিন ব্রো, এরা ভূত নয়, এরা তো আমাদের পরী। কি বলিস রে? আমি তো প্রথমে দেখে ভাবলাম কোনো হিরোইনরা বসে আছে। এমির, জিনিয়া আর মাহিয়ার দিকে এগোতে এগোতে বলতে লাগলো, আমাদের পরীরা হিরোইনদের থেকেও বেশি সুন্দরী, ভুলে গেলে আইদিন ব্রো? এই কথা শুনতেই মাহিয়া জিনিয়ার হাত ধরে বলে উঠল, জিনি পালা এই লুচ্চা খবিস্তের রুম থেকে। জিনিয়ার মাহিয়া পালাতে যাবে তখন জিনিয়াকে এমির ধরে বসলো আর মাহিয়াকে আইদিন। আইদিন একটু হাসতে হাসতে নোরার দিকে তাকিয়ে বলল, আর ডার্লিং, ইউ ক্যান গো নাও। আইদিনের এই কথা শুনতেই মাহিয়া আইদিনের কানের কাছে চিৎকার করে বলে উঠল, এই খবিসের বাচ্চা ছাড়ে নামাই, নইলে মুখে নোড়া গুঁজে দিব। কিন্তু আইদিন কোনোভাবেই মাহিয়াকে ছাড়ল না, বরং মাহিয়াকে আরো শক্ত করে ধরে মাহিয়ার কানের কাছে গিয়ে বলে উঠল, মিস মাহিয়া, আপনার সঙ্গে আমার পার্সোনাল একটা হিসাব বাকি আছে, আগে সেটা পূরণ করে নিই। অন্যদিকে জিনিয়ার হাত ধরে বসে আছে এমির, কোনোভাবেই ছাড়বে না। জিনিয়া নখ দিয়ে চিমটি কাটছে এমিরের হাতে, কিন্তু কোনো কাজ হলো না। এমির হাসতে হাসতে বলল, মিস টিকটিকি, আজ আর কোনো কিছুতেই বোকা বানাতে পারবে না। ইউ লুক সো প্রিটি। জিনিয়া রাগে ক্ষোভে চিৎকার করে বলে উঠল, কুমিরের বাচ্চা, আমি আপনার ভাগ্নি হই, এসব বলেন লজ্জা করে না? এমির জিনিয়াকে কিছু বলার আগেই লারাকে বলে উঠল, লারা ডার্লিং, আউট। এই শুনতেই লারা আর নোরা জিনিয়ার মাহিয়ার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। ওদিক থেকে মাহিয়া চিৎকার করে যাচ্ছে, কিন্তু আইদিন যেন বেঁধে রাখার মতো করে ধরেছে। ওরা চলে যেতেই এমির জিনিয়ার চোখের দিকে তাকিয়ে এক বাঁকা হাসি দিয়ে বলে উঠল, মিস গিরগিটি, উই আর নট ব্লাড রিলেটেড। আর আমি ন্যাকেড নই যে আমার লজ্জা লাগবে, আর আমি ন্যাকেড থাকতে ভালোবাসি, তাই আমি কোনো কিছুতেই লজ্জা পাই না। কথাগুলো শুনতেই জিনিয়ার রাগে শরীর জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে এমিরের হাতের আঙুলে কামড় দিয়ে বসল। আর কামড় দিতেই এমির চিৎকার করে উঠল। অভিজাত পার্টি সেই কোলাহলের ভেতরেও যেন কিছুর একটা ছায়া ঘনিয়ে এলো নিঃশব্দে। আলো ঝলমলে করিডোরের শেষে একান্তে একটা রুমে তখন ঘটছিল এক আকস্মিক নিঃশব্দ কিন্তু শ্বাসরুদ্ধকর ঘটনা। হৃদে আগেই পালিয়েছিল। ভয়, অজানা আতঙ্ক আর অচেনা অনুভূতির মিশ্রণে তার বুক তখন জোরে জোরে ধকধক করছিল। দৌড়াতে দৌড়াতে সে এসে পড়ল এক অচেনা নির্জন রুমে। ভেতরে ঢুকতেই দরজাটা হালকা খোলা রেখে দাঁড়িয়ে পড়ল। চারপাশে ঘন অন্ধকার, কেবল দূরের আলো এসে পড়েছে মেঝেতে। ঘরের বাতাস ভারী, যেন কারো নিঃশ্বাস মিশে আছে তাতে। হৃদয়ে হাঁপাতে হাঁপাতে বুকের উপর হাত রেখে নিজেকে শান্ত করতে চাইল, কিন্তু বুকের ভেতরকার শব্দটা যেন আরও জোরে উঠছিল। মনে হচ্ছিল কেউ বাইরে থেকেও শুনতে পাবে। সে ধীরে ধীরে ফিসফিস করে বলে উঠল, ও আল্লাহ, কোথায় এসে পড়লাম? হৃদয় বুঝতে পারছে না তার বুকটা এরকম ধরফর কেন করছে। উপরের ফাঁকা রুমে হৃদয়া শুনতে পাচ্ছে একজোড়া পায়ের শব্দ এই রুমের দিকে এগিয়ে আসছে। সে ঢোকার সময় তাড়াতাড়ি করে দরজাটাও দিতে ভুলে গেছে। হঠাৎ পায়ের শব্দ ঘন আর তীব্র হয়ে আসলো, আর সে বুঝতে পারল কেউ একজন এই রুমে প্রবেশ করলো। তার কানে আসলো দরজা লক করার শব্দ। শব্দটা কানে আসতেই হৃদয়ার বুক কেঁপে উঠল। হৃদয়া কিছু বলতে যাবে তার আগেই এক কর্কশ গম্ভীর কণ্ঠস্বর হৃদয়ার কানে এসে বাজল। লালা, তুমি এখানে কি করছো? শব্দটা যেন বিদ্যুতের মতো আঘাত করলো। রুমের বাতাস মুহূর্তে ঠান্ডা হয়ে গেল, যেন কেউ বরফ ছুঁড়ে দিল তার মুখে। হৃদয়ার দৃষ্টি স্থির হয়ে গেল, ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে। তার কণ্ঠস্বরটা আর কারো নয়, কণ্ঠস্বরটা আর কারো নয়, ছিল কায়ান দেমির আর্সলানের। হৃদয়ার চোখ বিস্ময় বড় বড় হয়ে গেল, সারা শরীর হিমশীতল হয়ে উঠতে লাগলো। মনে মনে বলে উঠল, ও আল্লাহ, এনাকেই আসতে হলো এখানে। এবার আমি কি করব? ইনি তো আবার আমাকে লায়লা আন্টি ভাবছে। কিন্তু উপরালাও যেন তার পাশে নীরব। শব্দহীন নিস্তব্ধতার মধ্যে হঠাৎই কায়ানের শক্ত গরম দুই বাহু এসে হৃদয়ার কোমর জড়িয়ে ধরল। হঠাৎ আসা সেই স্পর্শে হৃদয়ার শরীর ঝাঁকুনি খেল, তার শিরা উপশিরা জমে গেল, নিঃশ্বাস গলা অব্দি এসে থেমে গেল। এক মুহূর্তেই হৃদয়ার সারা শরীর কেঁপে উঠল, চোখ বড় বড় হয়ে উঠল, ঠোঁট কাঁপছে। কিছু বলতে চাইছে, কিন্তু মুখ খুলে শব্দ বের হলো না। তার গায়ে পড়ছে কায়ানের ভারী নিঃশ্বাস, ধোঁয়া, নিকোটিন আর পুরুষত্ব পারফিউমের গন্ধে ভরা। সেই নিঃশ্বাস ছুঁয়ে গেল তার ঘাড়ে, কাঁধে, আর হৃদয়া অজান্তেই চোখ বন্ধ করে ফেলল। তার গায়ের রোমকূপে যেন বিদ্যুৎ বয়ে গেল, অচেনা অনুভূতিতে শরীর কাঁপছে। কায়ান সে এখন এক অদ্ভুত ঘোরে।
এই ঘ্রাণ, এই কাছাকাছি স্পর্শ, এই নিঃশ্বাস, সব কিছু যেন তার ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে। তার শরীর আর মন আলাদা কিছু ভাবতেই পারছে না। সে হৃদয়াকে আরো জোরে নিজের বুকে টেনে নিল। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। সে হৃদয়াকে লায়লা ভেবে তার কোমর জড়িয়ে ধরতেই ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো। মনে হচ্ছে সে এখন গভীরে ডুবে যেতে চাইছে। সে তার নেশায় ভরা কর্কশ সুরে বলে উঠল, লায়লা, ইউ ডু সামথিং রাইট? নইলে আমি আজকে এরকম পাগল কেন হয়ে যাচ্ছে? হৃদয়ার কানে কথাগুলো পৌঁছচ্ছে, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। সারা শরীর যেন অবশ হয়ে যাচ্ছে, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। কায়নের শরীরের পারফিউমের ঘ্রাণের সঙ্গে নিকোটিনের ধোঁয়া মেশানো ঘ্রাণ যেন হৃদয়াকে এক ঘোরের মধ্যে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ কায়েন হৃদয়ার উন্মুক্ত ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তৎক্ষণাৎ হৃদয়া ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো। সেটা বুঝতেই কায়েন হৃদয়াকে লায়লা ভেবে নিজের আরো কাছে টেনে নিয়ে বলল, One touch, one breath, and you will forget all name, except me, babe. কায়েনের ঠোঁটের স্পর্শে হৃদয়ের ঘাড় ভিজে উঠতে লাগলো। হৃদয় পরিস্থিতি থেকে পালাতে চাইছে, কিন্তু সে পারছে না, বরং সে আরো ডুবে যাচ্ছে এক অজানা অনুভূতির ভয়ঙ্কর জ্বলন্ত আগুনে। হৃদয় শুনছে সব, কিন্তু সাড়া দিতে পারছে না। কায়েনের নীলাভ চোখের নেশা যদি কেউ দেখতে পেত, তবে সে বুঝতে পারত তার ভেতরে এখন আগুন জ্বলছে। কায়েনের ঠোঁটের গতি হৃদয়ের উন্মুক্ত ঘাড়ে বেড়েই চলছে। হৃদয় পারছে না, কায়েনের হাতটা ছাড়াতে চাইছে, কিন্তু কায়ান সে তো হৃদয়কে দেয়ালের সঙ্গে চেপে ধরল পেছন থেকেই। তার হাত দুটো নিজের এক কবজির মধ্যে নিয়ে হৃদয়ের পিঠে একটা মিষ্টি কামড় দিয়ে দিল, আর সেই কামড়ের মিষ্টি আঘাতে হৃদয়ের মুখ থেকে বেরিয়ে এলো, আ হৃদয় চেষ্টা করছিল নিজেকে সরিয়ে নিতে, কিন্তু কায়ানের সেই নেশাগ্রস্ত চুম্বন যেন তাকে বেঁধে ফেলছিল অদৃশ্য এক জালে। তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে চলেছে। ভয় আর অজানা অনুভূতির মিশ্রণে হাত পা কাঁপছে, কিন্তু শরীর সাড়া দিচ্ছে না। ভয় পাচ্ছে, তবুও থমকে যাচ্ছে, যেন কায়ানের প্রতিটি নিঃশ্বাস তার গায়ে এসে পড়ছে, ঘিরে ফেলছে পুরো অস্তিত্বটা। আর কায়ান সে এখন এমন এক ঘোরে যে নিজের কণ্ঠ নিজেই চিনতে পারছে না। পাগলের মতো হৃদয়ের পিঠে গভীর চুমু খেতে খেতে কর্কশ কণ্ঠে ফিসফিস করে উঠল, নো বেবি, ডোন্ট গো। এতদিন আমি তোমাকে দূরে রেখেছি, কিন্তু আজ না চাইতেও আমি নিজে ছুটে এসেছি। এদিকে হৃদয়ের সঙ্গে কি হচ্ছে, তার এরকম কেন লাগছে, সে নিজেকে কেন ছাড়াতে পারছে না। কিন্তু আবারও ভেসে আসলো সেই কর্কশ সুর, আজকে তোমার গায়ের গন্ধ আমাকে এরকম মাতাল করে দিচ্ছে কেন জান? আগে কখনো আমি এরকম মাতাল হইনি লাইলা। আই থিঙ্ক আই উইল অ্যাডিক্টেড বাই ইউর বডি ফ্রেগনেন্স। জান শব্দটা কায়ানের মাথা ঘুরিয়ে দিল। সে তো আগে কখনো লায়লাকে জান বলেনি, তাহলে আজকে কেন বলছে? তার মাথায় কিছুই ঢুকছে না। তার সারা শরীর, মাথা, মস্তিষ্ক, মন শুধু একটা কথাই বলছে, এই মেয়েকে না পেলে সে পাগল হয়ে যাবে। কায়ান এবার হৃদয়ের হাত ছেড়ে দিয়ে আবারও কোমর ধরে নিজের অনেক কাছে টেনে নিয়ে বলে উঠল, লাইলা, ইউ নোটিস, আমি তোমায় আজ প্রথমবার জান পরে ডাকলাম। তার মানে তুমি বুঝতে পারছো তুমি আমি আজ কতটা পাগল করেছ। এই পাগলামিতে আমি নিজেকে ডুবিয়ে দিতে চাই। এই বলেই সে হৃদয়াকে নিজের দিকে হাতের বাঁধন আলগা করে ধীরে ধীরে ফেরাতে লাগলো। কিন্তু হৃদয়া এবার কি করবে? তার চোখগুলো খুলে গেল আর বড় বড় হয়ে গেল বিস্ময়ে। সঙ্গে সঙ্গে বাঁধন আলগা বুঝতেই সে এদিক ওদিক না তাকিয়ে নিজেকে কায়ানের হাত থেকে ছাড়িয়ে ঝড়ের বেগে এক ঝটকায় দরজা খুলে তীব্র বেগে দৌড়ে পালিয়ে গেল। সবকিছু এত দ্রুত ঘটল যে এদিকে কায়ান হতভম্ব হয়ে গেল। সে বিষয়টা বুঝে উঠতেই চিৎকার করে বলে উঠল, লাইলা, ওয়েট, আমাকে এভাবে ফেলে যেও না।